আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করবে এমনটা প্রত্যাশা করছে বিএনপি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় দলটি। সংবিধান সংশোধন, প্রশাসনিক ও বিচার বিভাগের সংস্কার করবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রত্যাশাও বিএনপির। অন্তর্বর্তী সরকার চাইলে বিএনপি ঘোষিত রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে পারে বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গুমের শিকার দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিক শাহীন। বিএনপি যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ উত্তরার একটি বাসা থেকে গুমের শিকার হন। 61 দিন আয়না ঘরে বন্দি রাখার পর ভারতের শিলং সীমান্তের ওপারে ঠেলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশে নিরাপত্তা হেফাজতে থাকতে হয়েছে সালাউদ্দিন আহমেদকে। দলের কাউন্সিলে সালাউদ্দিনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। দীর্ঘ 10 বছরের মাথায় দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। একান্ত সাক্ষাৎকারে নিজের ও দলের আগামী ভাবনা তুলে ধরেন এনটিভির কাছে। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সকল সাংবিধানিক সংস্কার প্রয়োজন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সংস্কার প্রয়োজন, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, সকল প্রতিষ্ঠান, এমনকি এর বাইরে গণমাধ্যম সহ সকল কিছুই কেমন কুক্ষিগত হয়ে গেছিল, রাজনীতিকরণ হয়ে গেছিল। এগুলোকে উন্মুক্ত করতে হবে। সালাউদ্দিন আহমেদ মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনিক ও অর্থনৈতিক খাতের সংস্কার। তারা চাইলে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়েও কাজ করতে পারে। যে সংস্কারগুলো জনগণের জন্য প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবে, সেই সংস্কারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা খুব বেশি সময়ও নেওয়া যাবে না। কর্মকর্তা কর্মচারী বদলি এখান থেকে ওখানে, এটা কোনো সংস্কার নয়। এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন, যেহেতু দীর্ঘ 15-17 বছরে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে একই জায়গায় রেখে তো রাষ্ট্র পরিচালনা করা এখন দুষ্কর। পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার সংস্কারের পথেও হাঁটতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এটা রূপরেখা প্রণয়নের জন্য যে কবে তারা ইলেকশন দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করতে পারবেন এবং একটা রোডম্যাপ দিবেন, সেটা অনেকেই মনে করে যে 3 থেকে 6 মাস, কিন্তু আমরা নির্ধারিত করে এভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলতে চাই না। যথাশীঘ্র সম্ভব এটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ফিরে যাওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এইটা প্রায়োরিটি। কারণ বেশি দেরি হলে আবার সমস্যা অন্যরকম সৃষ্টি হয়ে যেতে পারে। আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক চক্রান্ত আছে, বিভিন্ন কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের সার্বিক কল্যাণ সম্ভব নয় বলে মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মত বিনিময় সভা শুরু হবে, চলবে রাত 8টা পর্যন্ত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মত বিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল মত বিনিময়ে থাকবে না বলে জানা গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বা তাদের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের কাউকে দেখা যায়নি। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে
প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে খুলনায় এক অনুষ্ঠানে তিনি একথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ এবং ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সমন্বয়কৃত এই মূল্য ১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরে ১ জুলাই ডিজেল এবং কেরোসিনের মূল্য লিটারে ১ টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীর গতিতে। বন্যার পানি কমে আসার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যার পানি কমে যাওয়ার পর অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন, তবে বসত বাড়িতে ফিরে দেখছেন কিছুই নেই। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। বন্যার পানি কমে যাওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ফেনীর প্রায় ১০ লাখ মানুষ। নোয়াখালীর ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এখনও পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। যেসব এলাকায় পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় ভেসে উঠছে বন্যার ক্ষতের চিহ্ন। লক্ষ্মীপুরে এখনও পানিবন্দী ১০ লাখ মানুষ। সুপেয় পানি ও খাদ্য সংকটে রয়েছেন বানভাসীরা। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন পর্যন্ত ১০ লাখ মানুষ পানিবন্দী। গোমতী, ডাকাতিয়া, ঘুঙ্গুর নদী সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। গোমতী নদীর বুরবুরিয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢোকার গতি আরও কমেছে। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে ওঠা মানুষ অনেকেই বাড়ি ফিরেছেন। ধীরে ধীরে চাঁদপুরে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিশেষ করে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে বন্যা কবলিত গ্রামগুলোতে পানি ধীর গতিতে কমছে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে, তাই সরকারকে সময় দিতে হবে। বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন তিনি। সেখানে বন্যার্ত মানুষ ও হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি আছেন। গত দুপুর ২টার পর কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার নাজির আহমেদ ভূঁইয়া বাসভবনে জোহরের নামাজের পর ৩:৩০টার পর উপজেলা আর উচ্চ বিদ্যালয়ে ত্রাণ বিতরণ ও বক্তব্য দেবেন মির্জা ফখরুল। বিকেল ৫টায় দক্ষিণ উপজেলা সুয়াগঞ্জ বাজার ও সন্ধ্যে ৭টায় দক্ষিণ উপজেলা কমলাপুর ঈশা গার্ডেনে বন্যার্থদের সহায়তা করবে বিএনপি। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম। আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে এখন কুমিল্লায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানতে আমরা যাব সেখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, মির্জা ফখরুল ত্রাণ বিতরণের সময় আর কি বলেছেন? মির্জা ফখরুল আসলে বক্তব্য শেষ করেছেন এবং এখানে উপস্থিত আগত এই মাঠে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এবং তিনি প্রতীকী অর্থে বেশ কিছু বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পর আসলে নেতাকর্মীরা এখন ত্রাণ বিতরণ করছেন যারা এসেছেন। আসলে এই জায়গাটিতে শরীফপুর উচ্চ বিদ্যালয়, এখানে পানি নেই এবং কিছুটা শুকনো, যার কারণে বিভিন্ন অঞ্চলে যেহেতু পানিতে আচ্ছন্ন আছে এবং
সেই দুর্গত অঞ্চলে এই জন্য সমবেতভাবে ত্রাণ দেওয়ার জন্য এই মাঠে আসলে বন্যার্তদের ডাকা হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং এইখানে তারা ত্রাণ নিয়েছেন মহাসচিবের হাত থেকে এবং এখনো নিচ্ছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে বিএনপি মহাসচিব খুবই সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, অর্থাৎ সেই বক্তব্যের পরিমাণ হয়তো 3 মিনিটের মতো বক্তব্য দিয়েছেন তিনি এবং সেই বক্তব্যে তিনি বলেছেন যে আসলে দেশ জুড়ে যে বন্যার্ত মানুষ রয়েছে তাদের দুর্ভোগ অত্যন্ত বেশি এবং সেই দুর্ভোগের পরিমাপ করা আসলে মানুষ যার যে ভুক্তভোগী তার চেয়ে আসলে অন্যরা বেশি এই বন্যার আঘাত বা এই দুর্ভোগ হয়তো অনুধাবন করতে পারবে না। তাই যার যার অবস্থান থেকে সবাইকে এই ত্রাণ বিতরণে অংশ নেওয়ার জন্য তিনি যেমন আহ্বান জানিয়েছেন যে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং সমাজের যারা অর্থবান আছেন তাদেরকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দলের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপি তাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন এবং আরেকটি কথা বলেছেন যে বর্তমানে একটি সরকার রয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার রায় নিয়ে একটি সরকার রয়েছে এবং এই সরকারকে বিএনপি আসলে সহযোগিতা করতে চায় এবং তিনি এও বলেছেন যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটি হচ্ছে চূড়ান্ত প্রক্রিয়া এবং সেই জন্য তারা অপেক্ষা করবেন এবং এই সরকারকে সময় দিতে চান এবং সেই যৌক্তিক সময়ের পরেই সরকার তা যাতে নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে যাতে সবাই অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনের জন্য নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন এবং বলেছেন যে এলাকায় এলাকায় বিএনপির বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে যে অনেকেই বিএনপির নাম করে চাঁদাবাজি কিংবা দখলদারি করছে। দলীয় নেতাকর্মীদেরকে তিনি একেবারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা চক্রান্ত করছে বা বিএনপির ষড়যন্ত্র করছে এটি একটি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যারা দখলবাজি, চাঁদাবাজি, বাসস্ট্যান্ড দখল, বাজার দখল কিংবা চাঁদাবাজি করছে তাদেরকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানছিলাম বিএনপি ত্রাণ বিতরণের খবর। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে আসছে এনটিভি। শুধু তাই নয়, শীত কিংবা বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। এরই ধারাবাহিকতায় দেশের পূর্বাঞ্চলে এবারের বন্যায়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দর্শকপ্রিয় চ্যানেলটি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। উজান থেকে আসা পানির ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের যে কয়টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম ফেনী। জেলার প্রায় সব উপজেলায় বেশ কয়েকদিন তলিয়েছিল পানির নিচে। এসব সংবাদ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এনটিভি। পানি নামার সাথে সাথে তাদের শুরু হয়েছে নতুন এক লড়াই। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে যখন চারিদিকে হাহাকার, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। বন্যার্তদের মাঝে বিতরণ করেছে ত্রাণ সামগ্রী। বিভিন্ন আইটেমের ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা। এনটিভিকে ধন্যবাদ আমাদের কাজিরবাগ এলাকার ফেনীর কাজিরবাগের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। যে জিনিসগুলো দেওয়ার জন্য পাঠাইছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের জিনিসটা পাঠাইছেন দেন আপনাদেরও ধন্যবাদ। কেউ কিছু দেন এনটিভি দিছে, এনটিভি আমাদের পাশে দাঁড়াইছে, এই জন্য আমরা এনটিভির বারবার ধন্যবাদ। আমরা অনেকেই টান পাইনি কিন্তু আজকের এই পথে যে আমাদেরকে এইভাবে টান দিবে এনটিভি, এইভাবে যেন সবাই আগিয়ে আসে। স্মরণকালের ভয়াবহ বন্যায় সব হারিয়ে প্রায় নিঃস্ব নোয়াখালীর বেশিরভাগ উপজেলার মানুষ। বেশ কয়েকদিন পানিতে ডুবেছিল মাথা গোজার ঠাই। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগতে থাকা এসব মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো কেউ পৌঁছায়নি ত্রাণ নিয়ে, সেখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এনটিভি। তাই বানভাসী মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন এনটিভির প্রতি। এনটিভির থেকে আমরা যে মালগুলা পাইছি খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ। আমরা এই পানিতে বাঁচতে আছি ভাই, আপনাকে এনটিভির মধ্যে আমরা কিছু বকশিস আইছি, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে কেউ কোনো সাহায্য দিতেছে না, এনটিভি আলারা আঙুরা আজকে বহুদিন পর আঙুরা সাহায্য দিতেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার চিত্র যেমন তুলে ধরেছে এনটিভি, তেমনি তাদের পাশে দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বন্যার খবর জানাতে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, নোয়াখালীতে তো বন্যার পানি কমছে, তো এখন সার্বিক চিত্র কেমন?
শাওন, সম্প্রতি যে বন্যা স্মরণকালে যে ভয়াবহ বন্যা বয়ে গেল নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ বিভিন্ন এলাকায়, সেখানে বলতে গেলে এখন আপনার অনেক প্রায় এই পর্যন্ত গত 3 দিন যে রৌদ্রোজ্জ্বল যে উজ্জ্বল আবহাওয়া দেখা গেছে, সেখানে প্রায় 30 মিলিমিটারের মতো পানি কমে গেছে। এখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একটা গুরুত্বপূর্ণ সড়কে আমি দাঁড়ায় আছি। সেখানে একটা স্থানীয় সরকার পরিষদ, এলজিডি অফিস, নোয়াখালী পৌরসভা অফিস, সেখানে আমাদের সদর হাসপাতাল। তো বর্তমানে যে পানি কমার সাথে সাথে এখানে যে সে ভয়াবহ আকার ধারণ করছে, সেখানে মানুষের পেটের পীড়া, শিশুদের সমস্যা, শিশুদের জ্বর, সর্দি সবকিছু মিলিয়ে এখন হাহাকার অবস্থা। নোয়াখালী জেলা হাসপাতালে রোগীর জন্য ঢোকা যাচ্ছে না। সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে এখনো কিন্তু পানি জমে আছে। এখানে এই পানি বর্ষাকাল ছাড়াও এখানে সবসময় জলমগ্ন হয়ে থাকে, রাস্তা খানাখন্দ হয়ে থাকে। এলাকাবাসী প্রচন্ড ক্ষোভ জানিয়েছে আমাদেরকে যে নোয়াখালীর মতো একটা জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটা জেলা শহরের এখানে সদর হাসপাতালের সড়ক সবসময় এখানে কি বন্যা, কি বৃষ্টি, কি শীতকাল, কি গরমকাল, সবসময় এখানে কিন্তু সবসময় জলমগ্ন হয়ে থাকে। তো প্রশাসনের প্রতি খুব জোর দাবি জানাচ্ছে যে তারা যেন অবিলম্বে যেন প্রশাসনের এই দিকে দৃষ্টি দেয়। আর এখানে হ্যাঁ, নোয়াখালীর এই ছিল আমার কাছে এই সর্বশেষ খবর। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর। বন্যার্তদের গণত্রাণ ও গণরান্না কর্মসূচি নিয়ে টিএসসিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীতে টিএসসি অডিটোরিয়ামে নিয়মিত এই সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, এখন পুনর্বাসনে নগদ অর্থ এবং রান্না করা খাবার বেশি প্রয়োজন। সমন্বয়ক সামিয়া মাসুদ বলেন, 10ম দিনের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। কাপড় আর শুকনো খাবারের আর প্রয়োজন নেই, তবে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তা নেওয়া হবে। এদিকে আরেক সমন্বয়ক লুৎফুর রহমান বলেন, মাঠে কাজ করা স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, রান্না করা খাবার এখন বেশি প্রয়োজন। ডাল, চাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, ঔষধ, দেয়াশলাই, স্যানিটারি ন্যাপকিন এবং শিশু খাদ্য দেওয়ার আহ্বান জানান। এখন যেহেতু বন্যা কবলিত অঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে, তো সেহেতু সেখানে শুকনো খাবারের চেয়ে খাদ্য সামগ্রী, রান্না করার যে খাবার, সেটির প্রয়োজনীয়তা অনেক বেশি। গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি এবং এটা ধারাবাহিকভাবে বন্যা কবলিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন মন্দিরকে কেন্দ্র করেও কিন্তু এই রান্না কর্মসূচিটি চলছে। গাজীপুরের কালিয়াকৈরে 21 দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 2 ঘণ্টা কর্মবিরতি পালন করেছে স্কয়ার গ্রুপের ওষুধ কারখানার শ্রমিকরা। স্কয়ার কারখানার অভ্যন্তরে কয়েকজন চিহ্নিত কর্মকর্তার অপসারণ দাবি এবং বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনে কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরিচ্যুত করা যাবে না। এই মর্মে 21 দফা দাবিতে কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই ওষুধ কোম্পানির শ্রমিকরা। সড়ক অবরোধের ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 2 পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 2 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আন্তর্জাতিক। পর্তুগালে দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। এএফপি জানায়, উত্তর পর্তুগালের ডাউরো নদীতে শুক্রবার দমকল বাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও 1 জন। তবে সৌভাগ্যক্রমে ওই দুর্ঘটনা থেকে হেলিকপ্টারের পাইলট বেঁচে গেছেন। এই দুর্ঘটনার পর শনিবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল মেরিটাইম অথরিটির কমান্ডার রুই সিলভা জানিয়েছেন, হেলিকপ্টারের ভেতর থেকে 2 জনের মরদেহ এবং ঘটনাস্থলের কাছ থেকে আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়। রাতের বেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়, তবে শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।